আমার মিষ্টি ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা তো সপ্তম অধ্যায়, যেটা চাঁদের পাহাড়, সেটার প্রথম যে অডিও ভিডিওটা তোমরা পেয়ে গেছো। আমরা সেটার কিছুটা অংশ পড়েছিলাম আর কিছুটা অংশ বাকি রয়েছে। আজকে আমরা সেই বাকি অংশটুকু জেনে নেব যে ডিয়েগো আলভারেজ এবং শঙ্কর এদের কি হলো, বুনিপের সঙ্গে যাদের দেখা হলো এবং দেখা হওয়ার পর বুনিপের হাত থেকে তারা বাঁচতে পারলো কি পারলো না বা কি হয়েছিল, সেটা আমরা এই সপ্তম অধ্যায়ের সেকেন্ড পার্ট থেকে অডিওর মাধ্যমে বুঝে নিচ্ছি। আলভারেজ রাইফেল হাতে টর্চ জ্বেলে বাইরে গেল। শঙ্করও গেল ওর পিছনে পিছনে। টর্চ আলোয় দেখা গেল তাঁবুর উত্তর পূর্ব কোণের জঙ্গলে চারা গাছপালার ওপর দিয়ে যেন একটা ভারী স্টিম রোলার চলে গিয়েছে। আলভারেজ সেদিকে বন্দুকের নল উঁচিয়ে বার দুই আওয়াজ করল। কোনো দিকে কোনো শব্দ পাওয়া গেল না। ফিরবার সময় তাঁবুর ঠিক দরজার মুখে আগুনের কুণ্ডের অতি নিকটেই একটা পায়ের দাগ দুজনেরই চোখে পড়ল। মাত্র 3টে আঙুলের দাগ, ভিজে মাটির ওপর সুস্পষ্ট। এতে প্রমাণ হয় জানোয়ারটা আগুনকে ডরায় না। শঙ্করের মনে হলো যদিও ওদের ঘুম না ভাঙত, তবে সে অজ্ঞাত বিভীষিকাটি তাঁবুর মধ্যে ঢুকতে এতটুকু দ্বিধা করত না, এবং তারপরে যে কি ঘটত তা কল্পনা করে কোনো লাভ নেই। আলভারেজ বললে, শঙ্কর, তুমি তোমার ঘুম শেষ করো, আমি জেগে আছি। শঙ্কর বলল, না, তুমি ঘুমো আলভারেজ। আলভারেজ ক্ষীণ হাসি হেসে বললে, পাগল, তুমি জেগে কিছু করতে পারবে না শঙ্কর, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। ওই দেখো, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, আবার ঝড় বৃষ্টি আসবে, রাত শেষ হয়ে আসছে, ঘুমো, আমি বরং একটু কফি খাই। রাত ভোর হওয়ার সঙ্গে সঙ্গে এক মুষলধারে বৃষ্টির সঙ্গে সঙ্গে যেমনই বিদ্যুৎ তেমনই মেঘ গর্জন। সেই বৃষ্টি চলল সারাদিন, তার বিরাম নেই, বিশ্রাম নেই। শঙ্করের মনে হলো পৃথিবীতে প্রলয়ের বর্ষণ শুরু হয়েছে। প্রলয়ের দেবতা সৃষ্টি ভাসিয়ে দেওয়ার সূচনা করেছেন বুঝি। বৃষ্টির বহর দেখে আলভারেজ পর্যন্ত দমে গিয়ে তার তাঁবু ওঠাবার নাম মুখে পর্যন্ত আনলো না, সেজন্য ভুলেই গেছে। বৃষ্টি থামলো যখন, তখন বিকেল প্রায় 5টা। বোধহয় বৃষ্টি না থামলেই ভালো ছিল, কারণ অমনি আলভারেজ চলা শুরু করার হুকুম দিলে। বাঙালি ছেলে স্বভাবতই মনে হয়, এখন অবহেলায় যাওয়া কেন, এত কি সময় বয়ে যাচ্ছে। কিন্তু আলভারেজ, তার কাছে দিন রাত, বর্ষা রৌদ্র, জ্যোৎস্না অন্ধকার সব সমান। সে রাত্রে বর্ষাস্নাত বনভূমির মধ্যে দিয়ে মেঘ ভাঙা জ্যোৎস্নার আলোয় দুজনে উঠছে উঠছে। এমন সময় আলভারেজ পেছন থেকে বলে উঠল, শঙ্কর, দাঁড়াও, ওই দেখো। আলভারেজ ফিল্ড গ্লাস দিয়ে ফুটফুটে জ্যোৎস্নালোকে বাঁ পাশের পর্বত শিখরের দিকে চেয়ে দেখছে। শঙ্কর ওর থেকে গ্লাসটা নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করল। হ্যাঁ, সমতল খাসটা পাওয়া গিয়েছে, বেশি দূরেও নয়, মাইল 2 মধ্যে বাদিক ঘেঁষে। আলভারেজের হাসি মুখে বলল আলভারেজ, দেখেছো স্যাডেলটা? থামবার দরকার নেই, চলো, আজ রাত্রেই স্যাডেলের উপরে পৌঁছে তাঁবু ফেলব। শঙ্কর আর সত্যিই পাচ্ছে না, এই দুর্ধর্ষ পর্তুগিজটার সঙ্গে হীরের সন্ধানে এসে সে কি ঝকমারিই না করেছে। শঙ্কর জানে অভিযানের নিয়ম অনুযায়ী দলপতির হুকুমের ওপর কোনো কথা বলতে নেই। এখানে আলভারেজই তার দলপতি, তার আদেশ তাকে অমান্য করা চলবে না। কোথাও আইনে লিপিবদ্ধ না থাকলেও পৃথিবীর ইতিহাসের বড় বড় অভিযানে সবাই এই নিয়ম মেনে চলে, সেও মানবে। অবিশ্রান্ত হাঁটবার পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওরা এসে স্যাডেলে যখন উঠল, শঙ্করের তখন আর 1 পাও চলবার শক্তি নেই। স্যাডেলটার বিস্তৃতি 3 মাইলের কম নয়, কখনো বা 200 ফুট খাড়া উঠেছে, কখনো বা 400-500 ফুট নেমে গিয়েছে 1 মাইলের মধ্যে। সুতরাং বেশ দূরারোহ। যতটুকু সমতল ততটুকু শুধুই বড় বড় বনস্পতির জঙ্গল, ইরিথ্রিনা, পেনসিয়ানা, রিঠা গাছ, বাঁশ বা বন্য আদা, বিচিত্র বর্ণের অর্কিডের ফুল ডালে ডালে, বেবুন ও কলবাস বাদর সর্বত্র। আরও 2 দিন ধরে
ক্রমাগত নামতে নামতে রিক্টার্সফেল্ড পর্বতের আসল রেঞ্জের ওপারে উপত্যকায় গিয়ে ওরা পদার্পণ করল। শঙ্করের মনে হলো এদিকে জঙ্গল যেন আরো বেশি দুর্ভেদ্য ও বিচিত্র। আটলান্টিক মহাসাগরের দিক থেকে সমুদ্রবাষ্প উঠে কতক ধাক্কা খেয়ে পশ্চিম আফ্রিকার ক্যামেরুন পর্বতে বাকিটা আটকায় বিশাল রিক্টার্সফেল্ডের দক্ষিণ সানুতে। সুতরাং বৃষ্টি এখানে হয় অজস্র, গাছপালার তেজও তেমনই। দিন 15 ধরে সেই বিরাট অরণ্যাকীর্ণ উপত্যকার সর্বত্র দুজনে মিলে খুঁজেও আলভারেজ বর্ণিত পাহাড়ি নদীর কোনো ঠিকানা বার করতে পারলে না। ছোটখাটো ঝর্ণা দু একটা উপত্যকার ওপর দিয়ে বইছে বটে, কিন্তু আলভারেজ কেবলই ঘাড় নাড়ে আর বলে, এসব নয়। শঙ্কর বলে, তোমার ম্যাপ দেখো না ভালো করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আলভারেজের ম্যাপের কোনো নিশ্চয়তা নেই। আলভারেজ বলে, ম্যাপ কি হবে? আমার মনেই গভীরভাবে আঁকা আছে সে নদী আর সেই উপত্যকার ছবি। সে একবার দেখতে পেলেই তখনই চিনে নেব। সে জায়গাই নয়, এই উপত্যকা সে উপত্যকাই নয়। নিরুপায়। শঙ্কর বুঝতে পারে তারা অসহায় ও নিরুপায়। তবে খোঁজো। এখন তো তাহলে খোঁজা ছাড়া আর কোনো উপায় নেই। 1 মাস কেটে গেল। পশ্চিম আফ্রিকার বর্ষা নামলো মার্চ মাসের প্রথমে। সে কি ভয়ানক বর্ষা! শঙ্কর তার কিছু নমুনা পেয়ে এসেছে রিক্টার্সফেল্ড পার হওয়ার সময়। উপত্যকা ভেসে গেল পাহাড় থেকে নামা বড় বড় পার্বত্য ঝর্ণার জলধারায়। তাঁবু ফেলবার স্থান নেই। এক রাত্রে হঠাৎ অতিবর্ষণের ফলে ওদের তাঁবুর সামনে একটা নিরীহ ক্ষীণকায় ঝর্ণাধারা ভীম মূর্তি ধারণ করে তাঁবুর শুদ্ধ ওদের ভাসিয়ে নিয়ে যাবার জোগাড় করেছিল। আলভারেজের সজাগ ঘুমের জন্য সে যাত্রা তারা বিপদমুক্ত হতে পেরেছিল। কিন্তু দিন যায় তো ক্ষণ যায় না। শঙ্কর একদিন ঘোর বিপদে পড়ল জঙ্গলের মধ্যে। সে বিপদটাও বড় অদ্ভুত ধরনের। সেদিন আলভারেজ তাঁবুতে তার নিজের রাইফেল পরিষ্কার করছিল। সেটা শেষ করে রান্না করবে কথা ছিল। শঙ্কর রাইফেল হাতে বনের মধ্যে শিকারের সন্ধানে বার হয়েছে। আলভারেজ বলে দিয়েছে তাকে যে এই বনে খুব সাবধানে চলাফেরা করতে, আর বন্দুকের ম্যাগাজিনে সব সময় যেন কার্ট্রিজ ভরা থাকে। আর একটু মূল্যবান উপদেশ দিয়েছে, সেটা এই যে বনের মধ্যে বেড়াবার সময় হাতের কবজিতে কম্পাস সর্বদা বেঁধে নিয়ে বেড়াবে, এবং যে পথ দিয়ে যাবে পথের ধারে গাছপালার কোনো চিহ্ন রেখে যাবে, যাতে ফিরবার সময় সেসব চিহ্ন ধরে আবার তুমি ঠিক ফিরতে পারো, নতুবা বিপদ কিন্তু অবশ্য ভাঙবে। সেদিন শঙ্কর স্প্রিংবক হরিণের সন্ধানে গভীর বনে চলে গিয়েছে। সকালে বেরিয়েছিল, ঘুরে ঘুরে সে বড় ক্লান্ত হয়ে পড়ে। এক জায়গায় একটা বড় গাছের তলায় সে একটু বিশ্রামের জন্য বসল। সেখানটাতেই চারধারে বৃহৎ বৃহৎ বনস্পতির মেলা, আর সব গাছের গুড়ি ও ডালপালা বেয়ে এক প্রকারের বড় বড় লতা উঠে তাদের ছোট ছোট্ট পাতা দিয়ে এমন নিবিড়ভাবে আষ্টেপৃষ্ঠে গাছগুলোকে জড়িয়েছে যে গুড়ির আসল রঙে চেনার কোনো উপায় নেই। কাছেই একটা ছোট জলার ধারে ঝাড়ে ঝাড়ে ম্যারিপোসা লিলি ফুটে রয়েছে। খানিকটা সেখানে বসবার পরে শঙ্করের মনে হলো তার কি একটা অস্বস্তি হচ্ছে। কি ধরনের অস্বস্তি তা সে কিছুতেই বুঝে উঠতে পারলে না। অথচ জায়গাটা ছেড়ে উঠে যাবারও ইচ্ছে তার হলো না। সে ক্লান্ত বটে, আর জায়গাটা বেশ আরামের বটে। কিন্তু এই তার কি হলো? তার সমস্ত শরীর এত অবসাদ এলো কোথা থেকে? ম্যালেরিয়া জ্বর ধরলো নাকি? অবসাদটা কাটাবার জন্য সে পকেট হাতড়িয়ে একটা চুরুট বার করে ধরালো। কিসের একটা মিষ্টি মিষ্টি সুগন্ধ বাতাসে শঙ্করের বেশ লাগছে গন্ধটা। একটু পরে দেশলাইটা মাটি থেকে কুড়িয়ে পকেটে রাখতে গিয়ে মনে হলো হাতটা যেন তার নিজের নয়, যেন অন্য কারো হাত। তার মনে ইচ্ছে সেই হাত নড়ছে না। সর্বশরীরে যেন বেশ একটা আরামদায়ক অবসাদে অবশ হয়ে পড়তে চাইল। কি হবে আর বৃথা ভ্রমণে, আলে আর পিছু পিছু বৃথা ছুটে। এরকম বনের ঘন ছায়ায় নিভৃত লতা বিতানে অলস স্বপ্নে জীবনটা কাটিয়ে দেওয়ার চেয়ে সুখ আর কি আছে? একবার তার মনে হলো এই বেলা উঠে তাঁবুতে যাওয়া যাক, নতুবা তার কোনো একটা বিপদ ঘটবে যেন। সে উঠবার চেষ্টা করতে গেল, কিন্তু পরক্ষণেই তার দেহ মন ব্যাপী অবসাদের জয় হলো। অবসাদ নয়,
যেন একটা মৃদু মধু নেশার আনন্দ। সমস্ত জগৎ তার কাছে তুচ্ছ। সেই নেশাটাই তার সারা দেহ অবশ করে আনছে ক্রমশ। শঙ্কর গাছের শিকড়ে মাথা দিয়ে ভালো করেই শুয়ে পড়ল। বড় বড় কটনউড গাছের শাখায় আলো ছায়ায় রেখা বড় অস্পষ্ট। কাছেই কোথাও বুনো প্যাঁচার ডাক অনেকক্ষণ থেকে শোনা যাচ্ছিল। ক্রমে যেন তার ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আসছে। তারপরে কি হলো শঙ্কর কিচ্ছু জানে না। আলভারেজ যখন বহু অনুসন্ধানের পর ওর অচৈতন্য দেহটা কটনউড জঙ্গলের ছায়া আবিষ্কার করলো, তখন বেলা বেশি নেই। প্রথমটা আলভারেজ ভাবল এ নিশ্চয়ই সর্পাঘাত, কিন্তু দেহটা পরীক্ষা করে সর্পাঘাতের কোনো লক্ষণ সে দেখতে পেল না। হঠাৎ মাথার ওপরকার ডালপালা ও চারধার গাছপালার দিকে নজর পড়তেই অভিজ্ঞ ভ্রমণকারী আলভারেজ ব্যাপারটা বুঝতে পারল। সেখানটাতে সর্বত্র অতি মারাত্মক বিষলতার বন, যার রসে আফ্রিকার অসভ্য মানুষেরা তীরের ফলা ডুবিয়ে নেয়, যার বাতাস এমনই বেশ সুগন্ধ বহন করে, কিন্তু নিঃশ্বাসের সঙ্গে বেশি মাত্রায় গ্রহণ করলে অনেক সময় পক্ষাঘাত পর্যন্ত হতে পারে। মৃত্যু ঘটাও আশ্চর্য নয়। তাঁবুতে এসে শঙ্কর 2-3 দিন শয্যাগত হয়ে রইল। সর্বশরীর ফুলে ঢোল, মাথা যেন ফেটে যাচ্ছে, আর সর্বদা তৃষ্ণায় গলা কাঠ। আলভারেজ ওকে বলল, যদি তোমাকে সারা রাত ওখানে থাকতে হতো তাহলে সকালবেলা তোমাকে বাঁচানো কঠিন হতো। একদিন একটা ঝর্ণার জলাধারের বালুময় তীরে শঙ্কর হলদে রঙের কি একটা দেখতে পেলে। আলভারেজ পাকা প্রসপেক্টর, সে এসে বালি ধুয়ে সোনার রেণু বার করলো, কিন্তু তাতে সে বিশেষ উৎসাহিত হলো না। সোনার পরিমাণ এত কম যে মজুরি পোষাবে না। 1 টন বালি ধুয়ে আউন্স 3 সোনা হয়তো পাওয়া যেতে পারে। শঙ্কর বললে, বসে থেকে লাভ কি, তবু যা সোনা পাওয়া যায় 3 আউন্স সোনার দাম তো কম নয়। সে যেটাকে অত্যন্ত অদ্ভুত জিনিস বলে মনে করছে, অভিজ্ঞ প্রসপেক্টর আলভারেজ জানে সেটা কিছুই নয়। তাছাড়া শঙ্করের মজুরির ধারণার সঙ্গে আলভারেজের মজুরির ধারণা মিল যায় না, কোনো কিছুতেই সেটা মিল খায় না। শেষ পর্যন্ত ও কাজ শঙ্করকে ছেড়ে দিতে হলো। ইতিমধ্যে ওরা মাসখানেক ধরে জঙ্গলের নানা অঞ্চলে বেড়ালে। আজ এখানে 2 দিন তাঁবু পাতে, সেখান থেকে আরেক জায়গায় উঠে যায়, সেখানে কিছুদিন তন্ন তন্ন করে চারধার দেখবার পরে আরেক জায়গায় উঠে যায়। সেদিন অরণ্যের একটা নতুন স্থানে পৌঁছে ওরা তাঁবু পেতেছে। শঙ্কর বন্দুক নিয়ে 2-1টা পাখি শিকার করে তাঁবুতে ফিরে এসে দেখলে আলভারেজ বসে চুরুট টানছে। তার মুখ দেখে মনে হলো সে উদ্বিগ্ন ও চিন্তিত। শঙ্কর বললে, আমি বলি আলভারেজ, তুমি যখন বার করতে পারলে না তখন চলো ফিরে চলে যাই। শঙ্করের কথায় আলভারেজ বললে, নদীটা তো উড়ে যায়নি, এই বন পর্বতের কোনো না কোনো অঞ্চলে সেটা নিশ্চয়ই আছে। আলভারেজের কথায় শঙ্কর বলে, তবে আমরা বার করতে পারছি না কেন? আলভারেজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের খোঁজ ঠিক মতো হচ্ছে না শঙ্কর। বলো কি আলভারেজ, 6 মাস ধরে জঙ্গল চষে বেড়াচ্ছি, আবার কাকে তুমি খোঁজ বলছো? আলভারেজ গম্ভীর মুখে বলে, কিন্তু মুশকিল হয়েছে কি জানো শঙ্কর, তোমাকে এখনো কথাটা বলিনি, শুনলে হয়তো খুব দমে যাবে বা ভয় পাবে। আচ্ছা, তোমাকে একটা জিনিস দেখাই, এসো আমার সঙ্গে। শঙ্কর অধীর আগ্রহে ও কৌতূহলের সঙ্গে ওর পেছনে পেছনে চলল। ব্যাপারটা কি? আলভারেজ একটু দূরে গিয়ে একটা বড় গাছের তলায় দাঁড়িয়ে বলল, শঙ্কর, আমরা আজই এখানে এসে তাঁবু পেতেছি, ঠিক তো? শঙ্কর অবাক হয়ে বলে, এ কথার মানে কি আলভারেজ? আজই তো এখানে এসেছি, না আবার কবে এসেছি? মুচকি হাসে আলভারেজ। আচ্ছা, ওই গাছের গুড়ির কাছে সরে এসে দেখো তো। শঙ্কর এগিয়ে গিয়ে দেখলে গুড়ির নরম ছাল ছুরি দিয়ে খুদে কে DA লিখে রেখেছে, কিন্তু লেখাটা টাটকা নয়, অন্তত মাসখানেকের পুরনো। শঙ্কর ব্যাপারটা কিছু বুঝতে পারল না। আলভারেজের মুখের দিকে চেয়ে রইল। আলভারেজ বলল, বুঝতে পারলে না?
এই গাছে আমি মাসখানেক আগে আমার নামের অক্ষর দুটি খুদে রাখি। আমার মনে একটা সন্দেহ হয়, তুমি তো বুঝতে পারো না, তোমার কাছে সব বনই সমান। এর মানে এখন বুঝেছো? আমরা চক্রাকারে বনের মধ্যেই ঘুরছি। এসব জায়গায় যখন এরকম হয় তখন তা থেকে উদ্ধার পাওয়া বেজায় শক্ত। এতক্ষণে শঙ্কর বুঝলো ব্যাপারটা। বললে, তুমি বলতে চাও মাসখানেক আগে আমরা এখানে এসেছিলাম? হাসি আলভারেজ। বলে, ঠিক তাই। বড় অরণ্যে বা মরুভূমিতে এই বিপদ ঘটে। একে বলে ডেথ সার্কেল। আমার মনে মাসখানেক আগে প্রথম সন্দেহ হয় যে হয়তো আমরা ডেথ সার্কেলে পড়েছি। সেটা পরীক্ষা করে দেখার জন্যই গাছের ছালে ওই অক্ষর দুটি খুদে রাখি। আজ বনের মধ্যে বেড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়ল। শঙ্কর বললে, আমাদের কম্পাসের তালে কি হলো? কম্পাস থাকতে দিক ভুল হচ্ছে কিভাবে? কিভাবে রোজ রোজ আমরা দিক ভুল করছি? আলভারেজ বললে, আমার মনে হয় কম্পাসটা খারাপ হয়ে গেছে। রিক্টার স্কেল পার হবার সময় সে যে ভয়ানক ঝড় ও বিদ্যুৎ হয়, তাতেই কিভাবে ওর চৌম্বক শক্তি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমাদের কম্পাস এখন অকেজো? আমারও তাই ধারণা। শঙ্কর দেখলে অবস্থা নিতান্ত মন্দ নয়। ম্যাপ ভুল, কম্পাস অকেজো, তার উপর ওরা পড়েছে এক ভীষণ দুর্গম গহন অরণ্যের মাঝে, বিষম মরুণ ঘূর্ণিতে। জনমানুষ নেই, খাবার নেই, জলও নেই বললেই হয়, কারণ সেখানকার জল যে পানির উপযুক্ত নয়। থাকার মধ্যে আছে এক ভীষণ অজ্ঞাত মৃত্যুর ভয়। জিম কার্টার এই অভিশপ্ত অরণ্যানীর মধ্যে রত্নের লোভে সে প্রাণ দিয়েছিল। এখানে কারোর মঙ্গল হবে বলে মনে হয় না। আলভারেজ কিন্তু দমে যাওয়ার পাত্রই নয়। সে দিনের পর দিন চলল বনের মধ্যে দিয়ে। বনের কোনো কুলকিনারা পায় না শঙ্কর। আগেও যাওয়া ছিল, ঘূর্ণিপাকে তারা ঘুরছে শোনা অবধি শঙ্করের দিক সম্বন্ধে জ্ঞান একেবারে লোপ পেয়েছে। দিন তিনেক পরে ওরা একটা জায়গায় এসে উপস্থিত হলো। সেখানে রিক্টার্সফিল্ডের একটা শাখা আসল পর্বতমালার সঙ্গে সমকোণ হয়ে উত্তর দিকে লম্বালম্বি হয়ে গেছে। খুব কম হলেও সেটা 4000 ফুট উঁচু। আরও পশ্চিম দিকে একটু খুব উঁচু পর্বতচূড়া ঘন মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। দুই পাহাড়ের মধ্যেকার উপত্যকা 3 মাইল বিস্তীর্ণ হবে এবং সেই উপত্যকা খুব ঘন জঙ্গলে ভরা। বনে গাছপালার যেন 3-4টে থাক। সকলের ওপরের থাকে শুধুই পরগাছা আর শ্যাওলা, মাঝের থাকে ছোট বড় বনস্পতির ভিড়, নিচের থাকে ঝোপঝাপ ছোট ছোট গাছ। সূর্যের আলোর বালাই নেই বনের মধ্যে। আলভারেজ বনের মধ্যে না ঢুকে বনের ধারেই তাঁবু ফেলতে বলল। সন্ধ্যার সময় ওরা কফি খেতে খেতে পরামর্শ করতে বসলো যে এখন কি করা যাবে। খাবার একদম ফুরিয়েছে, চিনি অনেক দিন থেকেই নেই। সম্প্রতি দেখা যাচ্ছে আরও 2-1 দিন পরে কফিও শেষ হয়ে যাবে। সামান্য কিছু ময়দা এখনও আছে, কিন্তু আর কিছুই নেই। ময়দা এই জন্য আছে যে ওরা ও জিনিসটা কালে ভদ্রে ব্যবহার করে। ওদের প্রধান ভরসা বন্যজন্তুর মাংস, কিন্তু সঙ্গে যখন ওদের গুলি বারুদের কারখানা নেই, তখন শিকারেই ভরসাই বা চিরকাল করা যায় কি করে? কথা বলতো শঙ্কর দূরের যে পাহাড়ের চূড়াটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে সেদিকে মাঝে মাঝে চেয়ে দেখছিল। এই সময় অল্পক্ষণের জন্যে মেঘ সম্পূর্ণ সরে গেল। চূড়াটার অদ্ভুত চেহারা, যেন কুলকি বরফের আগার দিকটা কে এক কামড়ে খেয়ে ফেলেছে। অ্যালভারেজ বললে, এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বুলাওয়ে কি সলসবেরি 400 থেকে 500 মাইলের মধ্যে 100 মাইল মরুভূমি। পশ্চিম দিকে উপকূল 300 মাইলের মধ্যে বটে, কিন্তু পর্তুগিজ পশ্চিম আফ্রিকা অতি ভীষণ দুর্গম জঙ্গলে ভরা। সুতরাং সেদিকের কথা বাদ দাও। এখন আমাদের উপায় হচ্ছে, হয় তুমি নয় আমি সলসবেরি কি বুলাওয়েতে চলে গিয়ে টোটা ও খাবার কিনে আনি। কম্পাসও চাই। আলভারেজের মুখে এই কথাটা
বড় শুভক্ষণে শঙ্কর শুনেছিল। দৈব মানুষের জীবনে যে কত কাজ করে তা মানুষ কি সবসময় বোঝে? দৈবক্রমে বুলাওয়ে ও সলসবেরি দুটো শহরের নাম, তাদের অবস্থানের দিক ও এই জায়গা থেকে তাদের আনুমানিক দূরত্ব শঙ্করের কানে গেল। এরপরে সে কতবার মনে মনে অ্যালভারেজকে ধন্যবাদ দিয়েছিল এই নাম দুটো বলবার জন্য। কথাবার্তা সেদিন বেশি অগ্রসর হলো না। দুজনে পরিশ্রান্ত ছিল। সকাল সকাল শয্যায় আশ্রয় গ্রহণ করল। তো আমার মিষ্টি ছেলেমেয়েরা, সপ্তম অধ্যায়টা আজ এখানেই শেষ হলো। পরবর্তী অধ্যায়ে আমরা দেখে নেব শঙ্কর ও অ্যালভারেজের জন্য কি অপেক্ষা করে আছে এবং শঙ্করের যাত্রা কতখানি শঙ্করের স্বাদ দেবে। অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিয়ে।